নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত খবরে। নদীগর্ভে তলিয়ে গেল ব্যস্ততম জাতীয় সড়কের একাংশ। ডায়মন্ড হারবারে হুগলি নদীতে ভাঙনে জেটি ঘাটের কাছে 117 নম্বর জাতীয় সড়কে প্রায় 50 ফুট ধস। বকখালি, নামখানা, কাকদ্বীপ এবং সাগরের মতো বিস্তীর্ণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যাহত। কলকাতায় মাছ এবং পানের ট্রাক আসে এই রাস্তা দিয়েই, ফলত সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। রাস্তা সারাই শুরু করেছে পূর্ত দফতর। তখনও ঘুম ভাঙেনি। বৃহস্পতিবার সকাল 6টা, রাস্তায় সেভাবে মানুষজন বেরোননি। আচমকা ডায়মন্ড হারবারে 117 নম্বর জাতীয় সড়কের মাঝ বরাবর ফাটল দেখা যায়। তার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ধস। হুগলি নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যায় জাতীয় সড়কের প্রায় 50 ফুট অংশ। জেটিঘাট লাগোয়া ওই রাস্তার পাশেই নদীর পার সৌন্দর্যায়নের কাজ চলছিল। সাংসদ তহবিলে 25 কোটি টাকায় সৌন্দর্যায়নের কাজ করছিল পর্যটন ও পূর্ত দপ্তর। যখন ফিরছি তখন বাজে ওই 6টা 10-15, তখন একটু চিড় হয়েছে। ফিরে 76-এ গাড়ি রেখে ফের দেখতে এসেছি, পুরো ফেটে গেছে। মানে কি জন্য ফাটলো, মানে কি মনে হচ্ছে? এই এখানে সব কাজকর্ম হচ্ছে, এইসব ওই বুলে আছে এর চাপে। বকখালি, নামখানা, কাকদ্বীপ, সাগর সহ বিস্তীর্ণ এলাকা থেকে কলকাতা যাতায়াতের মূল রাস্তা এটি। ধসের জেরে এই যোগাযোগ ব্যাহত, প্রভাব পড়েছে জনজীবনে। রাস্তা বন্ধ হওয়ায় ক্ষতির মুখে মাছ ও সবজি ব্যবসায়ীরা। কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার থেকে মাছের ব্যবসায়ীরা মাছ নিয়ে কলকাতার দিকে যান। স্বাভাবিকভাবেই এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে, এই দুর্ঘটনার কারণে ব্যবসায়ীদের ওপরও কিন্তু বিরাটভাবে প্রভাব পড়ছে। স্বাভাবিক ব্যবসায়ীদের তো ক্ষতি হবেই, সাধারণ পাবলিকেরও ক্ষতি হবে। যে মাছের গাড়িগুলো যাতায়াত করবে সেটা আরো 10 কিলোমিটার ঘুরে যেতে হবে, তো স্বাভাবিক কথা। ট্রান্সপোর্ট খরচা বাড়লে মাছের দামটা একটু বাড়বেই। এই সব রাস্তাঘাটে দোকানদারদের কত অসুবিধে, কোনো প্যাসেঞ্জার খদ্দের আসছে না, এইটাই আমাদের প্রবলেম। আমাদের কোনো গরিবের ছেলেরা আমরা কি করে খাবো? ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন। ধসের অংশে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়। বালি ও সিমেন্ট দিয়ে অস্থায়ীভাবে বাঁধ সরাই শুরু হয়। জোয়ারে নদীর জল বেড়ে ধস ক্রমে বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছন বন্দর ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়। দ্রুততার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আজকের মধ্যে যাতে করে কাজ করে, প্রাথমিক পর্যায়ের কাজ করে গাড়িগুলি যাতে সচল করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডায়মন্ড হারবার পুরসভায় 6, 9, 10, 11 ও 12 নম্বর ওয়ার্ড এই রাস্তা লাগোয়া। রাস্তার প্রায় 70 থেকে 80% নদীগর্ভে চলে যাওয়ায় এলাকায় জল ঢুকে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। প্রশাসনের দাবি দ্রুত গাড়ি চলাচল স্বাভাবিক হবে, যদিও পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এই দুর্ঘটনা ভোর 6টার সময় ঘটেছে। যদি দিনের ব্যস্ত সময়, যে সময় গাড়ি যাতায়াত করে, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি একদিক থেকে যায় অন্য দিক থেকে গাড়ি আসে, তার কারণ চওড়া রাস্তা, সেই সময় দিনের ব্যস্ত সময় যদি এই ধরনের ধস নামতো তাহলে কিন্তু আরো বড় সড় বিপদের আশঙ্কা ছিল। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে তুহিন দাস, চন্দ্র, শুভজিৎ দাস ও অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। ডায়মন্ড হারবারের ব্যস্ততম 117 নম্বর জাতীয় সড়কে ধস। হুগলি নদীগর্ভে চলে গিয়েছে জাতীয় সড়কের প্রায় 80%। অভিযোগ, নদী পার সৌন্দর্যায়নের কাজ করতে গিয়েই মাটি আলগা হয়ে ধস নামে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর দাবি, নদী ভাঙনের জেরেই রাস্তায় ধস। ঠিক কি কারণে ধস, তদন্তে পূর্ত দফতর। ডায়মন্ড হারবারে হুগলি নদীর ধার ঘেঁষে চলে গিয়েছে 117 নম্বর জাতীয় সড়ক। জেটিঘাট লাগোয়া রাস্তার ধারে চলছিল নদীর পার সৌন্দর্যায়নের কাজ। 25 কোটি টাকা খরচে কাজ করছিল পূর্ত ও পর্যটন দপ্তর। জাতীয় সড়কের ওই অংশের রাস্তাতেই আচমকা ধস। বৃহস্পতিবার সকালে নদীগর্ভে ঢুকে যায় জাতীয় সড়কের 50 ফুট অংশ। কিন্তু কেন ধস নামল? অভিযোগ উঠছে, নদীর পার সৌন্দর্যায়নের জন্য ড্রিল মেশিন দিয়ে বোরিং চলছিল। এর ফলে নদীর তলার মাটি সরে গিয়েই ভাঙন শুরু হয়। পরে ল্যাটারাল কাটিং এর ফলে নিচের অংশটা ক্ষয়ে বেরিয়ে গেছে। সেখানে যদি কোনোভাবে ভাইব্রেশন হয় বা প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া ইত্যাদি যাতায়াত করে, ওই রাস্তায় ভারী ভারী লরি যাতায়াত করে, তাদের যে ভাইব্রেশন
ফলে কখনোই নদী ওই অঞ্চলটাকে ধরে রাখতে পারার মতো ক্যাপাসিটি নদীর নেই। নদীর ধারে কোনো প্রকল্পের কাজ করতে গেলে কলকাতা বন্দর কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন। বন্দর কর্তৃপক্ষের দাবি, নদীর ধার থেকে অন্তত 500 মিটার দূরে নির্মাণ করা যায়। ডায়মন্ড হারবারের 117 নম্বর জাতীয় সড়কের ওই অংশটি হাই টাইড জোন। এক্ষেত্রে কলকাতা বন্দর থেকে বিশেষ অ্যাকোয়া টেস্ট ও ইরোশন টেস্ট করা হয়। সেই রিপোর্ট পূর্ত দপ্তরে জমা পড়ার পর ডিপিআর তৈরি হয়। কিন্তু নদীর পাড় সৌন্দর্যায়নের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলেই দাবি কলকাতা বন্দর কর্তৃপক্ষের। 100 মিটার অর্থাৎ প্রায় 1500 ফিটের উপর এখানে থাকবে গাছপালা এবং মাটিটাকে যাতে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়। নদীর কোর্স চেঞ্জ হলেও নদীর যদি এইভাবে বাফার জোন করা হতো, মেনে চলা হতো, তাহলে কোর্সটা চেঞ্জ হলেও এতটা এফেক্ট হতো না। নদীর পাড় সৌন্দর্যায়ন নিয়ে রাজ্য সরকারকে খোঁচা বিরোধীদের গলায়। ডায়মন্ড হারবার এইখানটাতে এই মাটির তলায় বোরিং এইভাবে কেউ করে নাকি না জেনে বুঝে? সয়েল টেস্টের রিপোর্ট কোথায়? অন্যান্যগুলো কোথায়? তবে পুর নগর উন্নয়ন মন্ত্রী বলছেন, বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কাজ শুরু হয়। এই স্টাডিটা করার জন্য পোর্ট ট্রাস্টেরও একটা টিম আছে, তাদের কাছেও যখন গঙ্গার কাজ করি তাদের কাছ দিয়েও ক্লিয়ারেন্স নিই, তাদের কাছেও স্টাডি রিপোর্ট নিই। সুতরাং কেএমডিএ যে যে কাজ গঙ্গার ধারে করছে সেগুলো এইসব স্টাডি করেই করছে। আর ডায়মন্ড হারবার এটা অনেক পুরনো রাস্তা, এটা কোনো স্টাডির ব্যাপার ছিল না। ধসের পর কলকাতা বন্দর, জাতীয় সড়ক, সেচ দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকরা বৈঠক করেন। কি কারণে ধস তা তদন্ত করে দেখছে পূর্ত দপ্তর। জোয়ারে এসছে, জোয়ারের সময় কিছু হয়নি, কিন্তু যখন জোয়ারটা নেমে যাচ্ছিল সেই সময় টোটাল মাটি ফাটি নিয়ে হয়তো ডিস্টার্ব হচ্ছে। ওখানে পাইল ফাইলগুলো ছিল, সেখানে জলের অবস্ট্রাকশন হয়েছে, একটা হয়তো কোনো কারণে ওখান থেকে মাটি শুদ্ধ বেরিয়ে এসেছে, যার জন্য ল্যান্ডস্লাইড হয়েছে। কিছু বোরিং করা হচ্ছিল, কিছু হচ্ছিল, এটার কোনো কারণ হতে পারে কি? মনে হয় না সেটার সঙ্গে কোনো সম্পর্ক আছে। সেচ দপ্তরের সাহায্যে রাস্তা সারাই করছে পূর্ত দপ্তর। সৌন্দর্যায়নের কাজ হবে কিনা তা রাস্তা সারানোর পরই সিদ্ধান্ত নেওয়া হবে। ধস নামার কারণ খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকারি বিশেষজ্ঞ সংস্থা রাইটসো। নিউজ 18 বাংলা। ডায়মন্ড হারবারে ধসের জেরে বিকল্প পথে কলকাতাতে আসছে বিভিন্ন যানবাহন। তার মধ্যে ভারী গাড়িগুলি কাকদ্বীপ থেকে হটুগঞ্জ, উস্থি, শিরাকোল হয়ে আমতলাতে আসছে। তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার রোড ধরে পৌঁছচ্ছে কলকাতায়। বিকল্প এই রাস্তা ধরে কলকাতাতে আসতে 1 ঘন্টারও বেশি সময় লাগছে। আর এর জন্য অতিরিক্ত প্রায় 15 কিলোমিটার পথ পেরোতে হচ্ছে ভারী যানবাহনগুলোকে। ছোট গাড়িগুলির ক্ষেত্রেও বিকল্প রাস্তা ধরেই আনা হচ্ছে। আমতলা থেকে ডায়মন্ড হারবার প্রশাসনিক ভবন হয়ে ডায়মন্ড হারবার কেল্লা মোড় পর্যন্ত ছোট গাড়িগুলি আসছে। সেখান থেকে হট্টুগঞ্জ হয়ে কাকদ্বীপে যাওয়ার রাস্তায় যাচ্ছে এরপর ছোট গাড়িগুলি। কালকে থেকে আমরা দ্রুততার সঙ্গে ডায়মন্ড হারবারের অধিবাসীদের জন্য সমস্ত বাসকে আমরা SD18 এবং আর যেসব বাসগুলো ডায়মন্ড হারবার থেকে স্প্লানেডের দিকে যায় সেই বাসগুলোকে আমরা বাটা পাম্প এবং SDO সাহেবের যে ঘোরেন ওইখান থেকে ঘুরিয়ে কলকাতার দিকে রওনা করব এবং কাকদ্বীপগামী যে বাসগুলো আছে সে বাসগুলোকে সুলতানপুর পুরনো 76 বাস স্ট্যান্ড যেখানে আছে ওখান থেকে কাকদ্বীপ, বকখালি, নামখানা, সাগর যাওয়ার লোকেদের জন্য ওই আপনার রায়দিঘি, ক্যানিং, জয়নগর যাওয়ার জন্য ওই রাস্তাটা ওইখান থেকে আমরা স্ট্যান্ডটা করে দিচ্ছি। বিকল্প পথে যান চলাচল চলছে আর তার সঙ্গে দ্রুত মেরামত করা হচ্ছে রাস্তাও, জানালেন পুলিশ সুপার S. সিলভা মুরুগান। তো আর কলকাতা থেকে যে গাড়িগুলো টুয়ার্ডস যে কার্তিক যাচ্ছে ওটা আমরা ড্রাইভার করছি সেরাকুল থেকে। তো ওনার জন্য দের ইজ নো প্রবলেম ফর ট্রাফিক কন্টিনিউসলি চলছি। আর লোকাল যে পাবলিক মুভমেন্টের জন্য এটাকে একটা প্যারাল রোড আছে, ওখান থেকে টোটোগুলো চলছে। ওনার জন্য পাবলিকের বেশি অসুবিধা কিছু হচ্ছে। কাজগুলো তো SDO সব নিচে আছেন, ম্যাডাম আছেন, তো কাজগুলো তাড়াতাড়ি হচ্ছে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। তো পাবলিক কোনো অসুবিধা নেই। পাবলিককে এই তো অনুরোধ করবো কি প্রশাসনের সঙ্গে থাকুন। হাত পা স্বাভাবিক, চোখও রয়েছে, অথচ তার মাথাই তৈরি হয়নি। বিরল অ্যানেনসেফালি রোগে আক্রান্ত, তার ফলে জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় উত্তর দিনাজপুরের চাকুলিয়ার এক সদ্যজাতের। চিকিৎসকরা বলছেন গর্ভাবস্থায় মায়ের সঠিক পরিচর্যা হলে এড়ানো যেত এই বিরল রোগ, বাঁচত সদ্যজাতর প্রাণ। দরিদ্র পরিবার, বাড়িতেই সন্তানের জন্ম দিয়েছিলেন নাজেরা খাতুন, কিন্তু সদ্যজাতকে হাতে পেয়েই পরিবারের মাথায় হাত। শিশুর মাথায় যে তৈরি হয়নি। চিকিৎসার ভাষায় রোগের নাম অ্যানেনসেফালি, তাতেই আক্রান্ত হয়ে সদ্যজাতর মৃত্যু। উত্তর দিনাজপুরে চাকুলিয়ার তারাপুরের ঘটনা। সদ্যজাতর হাত পা স্বাভাবিক, কিন্তু শিশুর মাথা ছিল না।
জন্মের 3 ঘন্টার মধ্যেই সদ্যজাতর মৃত্যু হয়, কারণ বিরল অ্যানিনসেফালি রোগে আক্রান্ত হয়েছিল শিশুটি। গর্ভাবস্থার কয়েকদিনের মধ্যেই নিউরাল টিউব তৈরি হয়। নিউরাল টিউব মস্তিষ্ক, মাথার খুলি ও মেরুদণ্ড তৈরি করে। নিউরাল টিউব ঠিকমতো তৈরি না হলেই অ্যানিনসেফালির সম্ভাবনা। মস্তিষ্কের হাড় এবং মস্তিষ্ক আমাদের তো দুটো অংশ, একটা করোটি আর একটা হচ্ছে তার ভেতরে ব্রেইন, স্কাল অ্যান্ড ব্রেইন। এই দুটো ফরমেশন হয় না, আনট্রিটেবল, ইউ ক্যানট ট্রিট। চিকিৎসকদের মতে অ্যানিনসেফালি হওয়ার প্রধান কারণ গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 এর অভাব। ফলিক অ্যাসিড, যার আর একটা নাম হচ্ছে ভিটামিন B9, ডেফিসিয়েন্সিতে দেখা গেছে হয়। জেনেটিক ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর। জলে নাইট্রেট বেশি থাকলে সেই কেমিক্যালস। ভারতবর্ষে প্রায় বছরে 1 লাখ মতো শিশু অ্যানিনসেফালি নিয়ে জন্ম নেয়। বর্তমানে সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা চিকিৎসা ও ICDS-এ মাকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তারপরেও সচেতন হচ্ছেন না মা ও পরিবারের সদস্যরা। প্রথমে যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, একটা অ্যানোমালি স্ক্যান, হ্যাঁ, যদি আমরা তাতে কী হবে আমাদের স্পাইনাল নার্ভ ডিফেক্ট কিছু আছে কিনা আর ওষুধগুলো যদি ঠিকমতো করে খাওয়া যেত, তাহলে মনে হয় না আমাদের এরকম বাচ্চা ডেভেলপমেন্ট হবে। বিরল রোগ হলেও সঠিক সময় চিকিৎসা হলে অ্যানিনসেফালির থাবা থেকে সন্তানকে বাঁচানো সম্ভব। এর জন্য প্রয়োজন পরিবারের সচেতনতা। ক্যামেরায় চঞ্চল মোদকের সঙ্গে উত্তম পাল, নিউজ 18 বাংলা। হাসপাতালের কাঁচিতে কাঁটা পড়লে এবারে শিশুর আঙুল। গাফিলতির অভিযোগ জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের। পেট খারাপ নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হয় 2 মাসের শিশু। হাতে স্যালাইনের চ্যানেল করেছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার সেই চ্যানেল খুলতে গিয়ে বিপত্তি। কাঁচিতে বুড়ো আঙুলের সামনের অংশ কাটা পড়ে যায়। পরিবারের অভিযোগ, কোনো অভিজ্ঞতা ছাড়াই স্যালাইনের চ্যানেল খুলে গিয়েছিলেন এক জুনিয়র চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ। ব্যান্ডেজ করা ছিল, মানে চ্যালেঞ্জ করা ছিল। চ্যালেঞ্জ করার ফলে এই আঙুলটা এরকমভাবে করা ছিল, ঠিক আছে। ওটা খুলতে গিয়েছিল, মানে আমার স্ত্রী আর কি খুলতে গিয়েছিল। ওটা খুলতে যাওয়ার ফলে বলেছিল একজন জুনিয়র ডাক্তার হতে পারে, ওটা বললো যে আমি খুলবো। সে খুলতে গিয়ে এখানে কাঁচি দিয়ে খুলতে গেছে। এখানে 2 মাসের বাচ্চা, কাঁচি খুলতে গেছে, এই আঙুলটা এটা কেটে চলে গেছে। আজকে নাকি বলেছে যে ওটা সেলাই করা হয়নি, ওটা সেলাই করার জায়গা নয়, সেই জন্য সেলাই করা হয়নি। জুনিয়র ডাক্তার দিয়ে করানো তো ভুল, কারণ এটা কেন করবে ওরা, কেন এগুলো ট্রেন নেবে না ভালো করে। এবারে হাবড়া হাসপাতালে খবর, সেখানে আক্রান্ত চিকিৎসক। জ্বরে রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর তার জেরে বেধড়ক মারধর করা হয় চিকিৎসককে। কিন্তু নিগৃহীত হওয়ার পরও মানবিক মুখ চিকিৎসকের। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেও প্রত্যাহার করে নেন তিনি। কারণ একমাত্র ছেলে, তাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে মায়ের মুখাগ্নি করবে কে? একথা ভেবেই অভিযোগ প্রত্যাহার করে নেন ওই চিকিৎসক। আর তারপরে ডাক্তারবাবুর হাত ধরে ক্ষমা চেয়ে নেন মৃতের ছেলেও। একটা রোগী মৃত্যু কেন্দ্র করে হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সেই ভুল বোঝাবুঝির ব্যাপারটা আমরা রুগীদের বাড়ির লোকের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ওই রুগীটাকে আমরা কভার ট্রিটমেন্ট করেছি, কী করেছি, এবং রুগীর বাড়ির লোক সেখানে সামনে ছিল। তো তারাও সেটা বুঝতে পেরেছে, তারা অনুতপ্ত ব্যাপারটা নিয়ে। এবং আমাদের ডাক্তারবাবু তার মানবিকতার কথা চিন্তা করে যে তাদের একটা মুখাগ্নির ব্যাপার আছে, সেই জন্য এই ব্যাপারটা নিয়ে আর খুব বেশি করেনি। উনি সব কিছু জিনিসটা দুজনের মধ্যেই নেগোসিয়েশনে গোটা ব্যাপারটা মিটে গেছে। এই ডাক্তারের সঙ্গে আপোষ একটা মীমাংসা হয়ে গেল। ভুল বোঝাবুঝি, সেটা ভুল বোঝাবুঝি কি বলবেন? এটা কিছু বলার নেই, ডাক্তার ভগবান, সবকিছু মানতে হবে। আসছি পরে খবরে। পুলিশের লাঠি খাচ্ছেন পূর্ব মেদিনীপুরের CPM জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, আর পাশে দাঁড়িয়ে চায়ে চুমুক রবীন দেবের। 2 বছর আগের আইন অমান্য কর্মসূচির সেই ভিডিওই এবার ভাইরাল, আর এই ভিডিওর জেরে চরম অস্বস্তিতে রবীন দেব। রাজ্য নেতার ভূমিকাতে ক্ষুব্ধ বাম কর্মী সমর্থকরা। সাল 2017, পূর্ব মেদিনীপুরের তমলুক। জেলা শাসকের দপ্তরের সামনে একাধিক দাবিতে বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুমধুমার কাণ্ড বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ওই কর্মসূচিতে ছিলেন CPM এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি এবং ওই জেলারই দায়িত্বে থাকা রবীন দেব।
ভিডিও দেখা যাচ্ছে পুলিশের লাঠি খাচ্ছেন নিরঞ্জন, পাশে নীরব দর্শক রবীন্দ্র। চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছেন তিনি। হ্যাঁ, চা খাচ্ছিল শুনে জানি। এটা কি ঠিক? এটা ভালো? এটা কি দলের পক্ষে? চা খাচ্ছিল সেটা জানি আমি। আপনাকে তখন মাটিতে ফেলে মারা হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর চরম অস্বস্তিতে রবীন্দ্রের। আমাকেই পুলিশ প্রথম মারছিল। আচ্ছা। হ্যাঁ, আমার হাতে আমি, ওরা যখন সব মানে এক একজন করে ধরে নিয়ে চলে যাচ্ছে, তখন আমি দাঁড়িয়ে নিলাম, সব চলে গেছিল। হ্যাঁ, ইনক্লুডিং নিরঞ্জনও পেছনেই ছিল। মার খাচ্ছেন এক নেতা আর দাঁড়িয়ে দেখছেন আর এক নেতা। রবীন্দ্রের আচরণে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাম কর্মী সমর্থকদের মধ্যে। দলের দুর্দিনে এ ধরনের পোস্ট দলের অস্বস্তি আরো বাড়িয়ে দেবে বলেই মনে করছেন কর্মীদের একাংশ। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে জেলার বিভিন্ন এলাকাতে। নদিয়ায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। কোচবিহারে দুদলের সংঘর্ষের মাঝে পড়ে জখম ষষ্ঠ শ্রেণী পড়ুয়া। অন্যদিকে দুর্গাপুরে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান ঘিরেও ধুন্ধুমার। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে উত্তাল নদিয়ার বগুলা। বুধবার রাতে বিজেপি নেতা তিলক বর্মনকে বেধড়ক মারধর করা হয়। তারপর একাধিক গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গুলি চলেই যাচ্ছে। ছেলেদের নিয়ে ভয়ে আমি বাড়ির থেকে মোটেই বেরোতে পারিনি। এরা দুলাল বাহিনীর ছেলে, বাপ্পা বাহিনী। পাল্টা তৃণমূল কর্মীদের বাড়ি ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রেশ কাটেনি বৃহস্পতিবার সকালেও। এলাকায় রীতিমতো বন্ধের চেহারা নেয়। আতঙ্কের জেরে সকাল থেকেই বন্ধ দোকানপাট, বাস, অটো চলাচল বন্ধ। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বগুলা মোড়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক। দলের কর্মী নেতৃত্ব যদি এই ধরনের ঘটনায় জড়িত থাকে, নিশ্চয়ই তাদের আইনগতভাবে তাদের সাজা হোক, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে লাগাতার বিজেপির তরফ থেকে যে সন্ত্রাস বগুলা 2 নম্বর অঞ্চলে চলছে, সেটার অবসান হোক। ঘটনায় 3 জন গ্রেপ্তার। দলের পতাকা লাগানো ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের চ্যাংরামারি। সংঘর্ষের মাঝে পড়ে জখম ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র সাগর রায়। অভিযোগ, বুধবার রাতে চ্যাংরামারি গ্রাম পঞ্চায়েতের সামনে বোমাবাজি করে দলীয় পতাকা টাঙিয়ে দেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার সকালে পাল্টা বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগানো হয়, ভাঙচুর করা হয় দোকান, বাইক। বিজেপির পার্টি অফিসেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। প্রতিবাদে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ঘিরে ধুন্ধুমার। দুর্গাপুরের শোভাপুর এলাকায় বিজেপির মিছিল চলাকালীন দুপক্ষের বচসা। তৃণমূলের অভিযোগ, সদস্য সংগ্রহের নামে গ্রামে তাণ্ডব চালাচ্ছে বিজেপি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গন্ডগোল ছড়ানোর অভিযোগ গেরুয়া শিবিরে। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। নিউজ 18 বাংলা।